ফরিদপুরে জামায়াতের সমাবেশগামী বাসে ধাক্কা, উপজেলা আমির সহ নিহত 2 পলাতক ঘাতক বাস। গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে, মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই জানালেন প্রেস সচিব। নুহাশপল্লীতে স্ত্রী, পুত্র ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হুমায়ুন আহমেদ। শীঘ্রই পেঙ্গুইন পাবলিশিং থেকে প্রকাশিত হবে লেখকের বই, জানালেন শাওন। টাঙ্গাইলে অর্থ ফেরতের দাবি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। এবং ফুটবলে আগে পাওয়া যেত না দর্শক, এখন পাওয়া যায় না টিকিট, মন্তব্যে সহসভাপতির। ফুটবলে আগ্রহ উন্মাদনা বৃদ্ধির প্রত্যাশা। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশগামী বাস দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার রাত 3:30টার দিকে ফরিদপুরের ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা ঢাকা মহাসড়কে এক বাস দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন খুলনা জেলার দাকব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ, দাকব উপজেলার বানিসান্তা এলাকার বাসিন্দা মোহাম্মদ আমানত শেখ। দুর্ঘটনার পর তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সকালে মৃত্যুবরণ করেন। মাওলানা আবু সাইদ চলনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে 260টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে চান দাকব উপজেলার আমির মাওলানা আবু সাইদ ও অন্যরা। এ সময় পেছন দিক থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাইদ নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত মোহাম্মদ আমানত শেখ, মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মুখে ইসলামিক দল না বললেও বাস্তবে বিএনপি সর্বকঠিন ইসলামিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার বিএনপি তা করে থাকে। শনিবার বেলা 11টায় পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে 5300 পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি কিন্তু মুখে আমরা ইসলামিক দল বলি না, কিন্তু বিএনপি তো খুব শক্ত কঠিন ইসলামিক দল এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার জন্য যা যা করার ইনশাআল্লাহ আমরা অবশ্যই করব। 2001 সালের পরে ম্যাডাম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হওয়ার পর থেকে অনেক কিছু হয়েছে। সেই ফিরিস্তি দিলেও অনেক সময় লাগবে, কিন্তু সেই উন্নয়নের ধারাবাহিকতায় এখন কিন্তু আমাদের এই পায়রা বন্দর হচ্ছে, পায়রা পাওয়ার হাউস হচ্ছে, অনেকগুলো বড় বড় ব্রিজ হচ্ছে। এখানে একটা ইপিজেড এক্সক্লুসিভ কি বলে এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা হচ্ছে এখানে। যদি সম্ভব হয়, যদি এরপরে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসে, এখানে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে বলেও জানান তিনি। এর আগে গেল বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিবেশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় হামলার অভিযোগ আসে এনসিপির সমাবেশস্থল ও গাড়িবহরে।
এদিন সকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে পুড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়ি, বাদ যায়নি সরকারি কর্মকর্তার গাড়িও। দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 5 জন। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো রাজনৈতিক দল অথবা কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো ধরনের আপত্তি থাকবে না এমন পরিবেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করছে, এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। এই আলোচনার পর জুলাই সব সাইন করা হবে, তারপরে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালিতে অবস্থিত নুহাশপল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্ত্রী মেহের আফরোজ শাওন ও 2 পুত্র সহ স্বজন ভক্তরা অংশ নেন এই আয়োজনে। এ সময় শাওন জানান, পাবলিশিং থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে হুমায়ুন আহমেদের নতুন বই। গাজীপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো রিপোর্টে। এই গানের মতোই না থেকেও সৃষ্টির আলোয় উজ্জ্বল তিনি। শরীরী অস্তিত্ব না থাকলেও বেঁচে আছেন আপন শিল্প ও সাহিত্যের ভুবনে। সরল রেখার মতোই সহজ লেখায় মহাবিষ্ট করেছিলেন পাঠক দর্শককে। একই সঙ্গে সাহিত্য ও শিল্পকে ধারণ করে হেঁটেছেন বর্ণময় পথে। বলছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা। শনিবার জনপ্রিয় এই কথা সাহিত্যিকের 13তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হুমায়ুন আহমেদের 2 সন্তান নিশাত, নিনিত, স্ত্রী মেহের আফরোজ শাওন সহ পরিবারের লোকজন, ভক্ত, বন্ধুরা এই আয়োজনে অংশ নেন। এ সময় নুহাশপল্লী জৌলুস হারাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি এখন আরও জৌলুসময় হয়েছে। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার নুহাশপল্লীর আমাদের সব সহকর্মীরা আছে, আমরা যে জৌলুস হারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। ভবিষ্যতে হুমায়ুন আহমেদের গল্প নিয়ে ভালো সিনেমা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন। খুব শীঘ্রই পেঙ্গুইন পাবলিশিং থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশিত হবে বলেও জানান তিনি। সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া, সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে। 2012 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ। মামদুহা রাইসা, জাগো নিউজ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এছাড়া এ ঘটনায় প্রশাসনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। শনিবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমবেত হন হাজারো শিক্ষার্থী। এ সময় প্রশাসনের বিরুদ্ধে ভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তারা মরদেহ দেখে প্রশাসনকে জানানোর প্রায় পৌনে 1 ঘন্টা পর সেই মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মরদেহ উঠানোর পর আধা ঘন্টা পার হলেও সেখানে কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসেনি। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। এর আগে সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার
প্রকৃত কারণ উদ্ঘাটন না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নিজের চোখে দেখেছি, তিনি আমাদের ভাই ছিলেন। ভাইয়ের জীবন এইভাবে চলে গেছে, আমাদের প্রশাসন কেন চুপ করে আছে? প্রশাসনের কাছে ফোন দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পর ওনারা এসে হাজির হয়েছে, অথচ দূরত্বটা এত বেশি ছিল। ভাইয়ের লাশ পাওয়া গেছে যে পুকুরে, সেই পুকুর থেকে আমাদের পুলিশ স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিটের ছিল। সেখানে তারা এসেছে কত পরে। ভাইয়ের লাশ পাওয়ার পরেও যখন আমরা দাবি করেছি উপযুক্ত তদন্তের, প্রশাসন চুপ ছিল। তারা বলছে আমরা যেন অতি আবেগী না হই। আমাদের জীবন কোথায় পড়ে আছে? আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। থাকবো না ভূতের বাড়িতে, তাড়াতাড়ি চলো। সমস্যা তো বাড়ির না, সমস্যা তারের। মানে সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন। কোটা সংস্কার আন্দোলনকারীরা 2024 সালের 19 জুলাই সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। বিস্তারিত জাগো রিপোর্টে। মধ্যপ্রাচ্য যেন এক দগদগে আগ্নেয়গিরি, ইসরায়েল যেন তার ভেতরের আগুন, যে আগুন থামছে না বরং ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইরান, প্রতিটি যুদ্ধের ছায়ায় এখন দাঁড়িয়ে রয়েছে আরেকটি দেশ, ইরাক। এবার কি সত্যি ইরাকের মাটিতেও ছড়বে মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। শনিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের বীমার মেয়াদ পূর্তির 5 বছর পরেও টাকা ফেরত দিচ্ছে না। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপ পালিয়ে যাওয়ায় টাঙ্গাইলের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা অফিস থেকে গা ঢাকা দিয়েছেন। এমনকি গ্রাহকদের বারবার ঘুরিয়েও কোনো জবাব দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এভাবে হাজারো গ্রাহক অর্থ আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন। অবিলম্বে গ্রাহকদের পাওনা অর্থ লভ্যাংশ সহ ফেরতের জোর দাবি জানান এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমরা আমাদের টাকা ফেরত পাচ্ছি না। প্রতি মাসে 1600 টাকা করে আমরা জমা দিয়েছি, এখনো টাকা পাচ্ছি না। আমার ইন্স্যুরেন্স ম্যাচিওর হয়েছে 2017 সালে, এখন পর্যন্ত আমি টাকা পাচ্ছি না। অফিসে গেলে অফিস বলতেছে আজ না কাল, কাল না পরশু, আমরা টাকা পাচ্ছি না, কিছু হচ্ছে না। আমার নামে জোটা করেছে একটা 32,000 টাকা, একটা 10,000 টাকা। 12 বছর আমি কিস্তি কমপ্লিট করেছি এবং সেই টাকা 4 বছর যাবত কাগজপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়ার কোনো খবর নেই। আমার একটাই দাবি, আমাদের দাবি। বাফুফের বর্তমান কার্যক্রমে ফুটবলে আগ্রহ ও উন্মাদনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। বলেন, ফুটবলে আগে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যায় না। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে একটি ক্রীড়া সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাজগুলো পরিচালিত হচ্ছে, তার মাধ্যমে অলরেডি বাংলাদেশে ফুটবলে ক্রেজ শুরু হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, আগে স্টেডিয়ামে খেলা দেখতে দর্শক পাওয়া যেত না, আর এখন দর্শক আছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এটাই আমি মনে করি সবচেয়ে বড় ক্রেজ। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারা বাংলাদেশে কতগুলো খেলার আয়োজন করছে। তার মধ্যে আপনারা দেখেছেন আন্ডার 15 আমাদের লক্ষ্মীপুরও খেলেছে, আন্ডার 17-এর খেলা অলরেডি নোটিশ হয়ে গেছে, খেলা শুরু হয়ে যাবে। আগামী 30 তারিখ থেকে জেএফএ কাপ মহিলা টিম ইন্টার ডিস্ট্রিক্ট খেলা শুরু হবে।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফরিদপুরে জামায়াতের সমাবেশগামী বাসে ধাক্কা, উপজেলা আমির সহ নিহত 2 পলাতক ঘাতক বাস। গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই জানালেন প্রেস সচিব। নুহাশপল্লীতে স্ত্রী, পুত্র ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হুমায়ুন আহমেদ। শীঘ্রই পেঙ্গুইন পাবলিশিং থেকে প্রকাশিত হবে লেখকের বই জানালেন শাওন। টাঙ্গাইলে অর্থ ফেরতের দাবি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। এবং ফুটবলে আগে পাওয়া যেত না দর্শক, এখন পাওয়া যায় না টিকিট, মন্তব্যে সহসভাপতির। ফুটবলে আগ্রহ উন্মাদনা বৃদ্ধির প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।